ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন। একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাংবাদিক মাহমুদুর রহমান জেল থেকে বাইর হয়ে 7টি দাবি নিয়ে এসেছেন রাজপথে এবং এই 7টি দাবি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে তিনি জানিয়েছেন তিনি যেন এই দাবিগুলো পূরণ করেন এবং দাবি পূরণ না করলে তিনি কিন্তু সকল সাংবাদিকদেরকে নিয়ে তিনি কিন্তু এই দাবি পূরণ করতে রাজপথে নামবেন এবং তিনি শেখ মুজিবুরের সম্পর্কে অজানা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং 7টি দাবিও অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ চলুন আমরা সেই 7টি দাবির কথা শুনবো, তারপরে থাকছে বিস্তারিত আলোচনা। ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করব এই অ্যাকশন নেওয়ার জন্য। এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে। এই দাবি একজন বর্ষিয়ান নাগরিক, সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবিনামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি ইতি টানব। আমি 7টা দাবি আজকের জন্য ঠিক করেছি। 7টা দাবি, 7 ডিমান্ডস। 1 নম্বর ডিমান্ড, ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতিবিলম্বে একটি কমিটি গঠন করতে হবে। আমি ইউনূস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই। নেয়া না নেয়া ডক্টর ইউনূসের ব্যাপার। এই কমিটিটা 4 জন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন। 1 নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা। কেন? কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে, কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ, সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা। 2 নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে, সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে, কাজেই কোঅর্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে। স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা। 3 নম্বর শুনলে আপনারা একটু চমকে উঠবেন, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা। তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি? মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই, ব্যক্তির সাথে সম্পর্ক আছে। কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিলুর রহমান খান। আদিলুর রহমান খান কে? তিনি একজন মানবাধিকার কর্মী, তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী। আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, এটা মানবাধিকারের ব্যাপার, কাজে আদিলুর রহমান খানকে এই কমিটিতে লাগবে। 3 জন। আর 4 নম্বরকে, 3 জন তো বয়স্ক গেল, একজন তরুণ লাগবে না? আমাদের এই যারা লড়াই করেছে, যারা ভ্যানগার্ড ছিল বিপ্লবের, তাদের লাগবে না? সেটা হচ্ছে মাহফুজকে লাগবে। মাহফুজ হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক সচিব আর উপদেষ্টা, যাই হোক সহকারী। কেন মাহফুজকে লাগবে? কারণ মাহফুজ ইজ দ্য চোখ এবং কান ডক্টর ইউনূসের এবং সে রিপ্রেজেন্ট করে ইয়াং জেনারেশনকে, কাজে মাহফুজকে এই কমিটিতে লাগবে। আমি ডক্টর ইউনূসকে সাজেশন দিলাম, গ্রহণ করা না করা তার ব্যাপার। এই 4 জনের সমন্বয়ে আপনি অনতিবিলম্বে একটা কমিটি গঠন করে দেন। 2 নম্বর, বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে
এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করব এই অ্যাকশন নেওয়ার জন্য। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে, আর আবু সাইদের সেই প্রসারিত হাতে তার সেই শাহাদাত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে। এই জন্যে যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাইদ সেতু ঘোষণা করতে হবে। 4 নম্বর, 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, ট্রান্সপারেন্সি দেখাতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার। 1, 2, এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি, ফ্যাসিবাদের কোনো দোসর এবং ভারতীয় হেজেমনির দেশীয় কোনো দালাল থাকতে পারবে না। 5 নম্বর দাবি, বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে। কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদাতের মধ্য দিয়ে। এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজেমনি বিরোধী বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ থাকতে পারবে না, এখানে এটা শহীদ আবরার অ্যাভিনিউ করতে হবে। আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে, আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে, আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন। একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না। পরিষ্কার কথা আমাদের, শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসাবেই দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী, কারণ 16 বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। 6 নম্বর দাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত, আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার, আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার, কিন্তু আপনি সরকার, এই বিপ্লবোত্তর ডক্টর ইউনূসের সরকার, আপনাকে সিগন্যাল দিতে হবে, মেসেজ দিতে হবে, এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন WHO-তে প্রত্যাহার করে নিয়েছে। এটা হচ্ছে আমার 6 নম্বর দাবি। আর নাম্বার 7, আমি এবার জেলে গিয়ে 2 জন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই 5 দিনে অনেক কথা শুনে এসেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে 2 জনকেই হত্যা করা হয়েছে। এটা জেলের 90% কয়েদিদের ধারণা, যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে, যে 2 জনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে। তার মধ্যে একজন আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে, তোমরা জেনে রাখো, যার কথা বলছি সে বুয়েটের ছাত্র, বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম লেফটেন্যান্ট জেনারেল মেজর ব্রিগেডিয়ার জেনারেল রহিম। ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দী ছিল 10টা অস্ত্র মামলা এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায়, এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে তার চিকিৎসা করা হয়নি। এখানে ডাক্তার একজন বসে আছে, ডাক্তার সালাউদ্দিন, তাকে যখন ICU-তে নিয়ে গেছে
আইসিইউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, পাওয়ার ছিল না, আইসিইউতে কোনো ইলেকট্রিসিটি ছিল না, 2 থেকে 3 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রহিম মারা গেছে, রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে। এটা আমাকে একজন কয়েদি বলেছে, সত্য মিথ্যা আমি জানি না, আমি শুধু বললাম এই একজন। আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরউদ্দিন পিন্টু। নাসিরউদ্দিন পিন্টুকেও বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল। কাজেই এই সরকারের কাছে আমার 7 নম্বর দাবি, আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে, তদন্ত কমিটি। সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসিরউদ্দিন পিন্টু তাদের মৃত্যুর তদন্ত করা। এই 7টি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই। ছিলেন মাহমুদুর রহমানের দাবিগুলো, এবং তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিগুলো জানিয়েছেন। এটি কিন্তু আমাদের সকলেরই জন্য মঙ্গলজনক, এবং এই দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো বাঙালির আরও কিছুটা শান্তি ফিরে আসতে পারে। এই মানুষের একটি স্বভাব রয়েছে, সেটি হলো যে নতুন কিছু সামনে আসলে পুরাণকে বা অতীতকে বাদ দিয়ে দেয়। আসলে এটি কিন্তু আমাদের ভুলে যাওয়ার কিছু নয়। আর অতীত যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু বর্তমানে আমরা কিন্তু সমস্যায় পড়ব। অর্থাৎ অতীত থেকে শিক্ষা নিয়ে অতীতকে মনে রাখিয়ে কিন্তু সামনের দিনগুলো আমাদের অগ্রসর হতে হবে। এখানে আমি বলবো যে ফেসিবাদকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি, এখন তার বিষয়ে যদি আমরা একেবারে ভুলে যাই, অর্থাৎ আমরা দেখছি অনেকেই ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন কথা বলছে বিভিন্ন মহল থেকে। হ্যাঁ, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলবে, কারণ এত বড় একটা স্বৈরাচার যেহেতু বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন, তার কিছু বাহিনী রয়ে গেছে, আর তারা সর্বদাই চেষ্টা করবে যে এই সরকারকে কিভাবে প্রতিহত করা যায়, সরকারকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায়, কিভাবে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ আবার যেন তারা বসার চেষ্টা করবে। এবং তারা কিন্তু পাল্টা বিপ্লবের চেষ্টা করে যাচ্ছে, এবং আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো তারা ঝামেলা, অর্থাৎ কোনো না কোনো কিছু করে যাচ্ছে। তারা সমাবেশ এবং রাজপথ দখল করার চেষ্টা, এবং বিভিন্ন যে ডিসিএসপি সেই জায়গাগুলো টাকা দিয়ে তারা কিন্তু তাদের লোক বসানোর চেষ্টা করে যাচ্ছে। অতএব আমি এখানে বলবো জনগণ এবং সরকারকে সবাইকে সচেতন থাকতে হবে। আর ওই স্বৈরাচারকে যদি আমরা অচিরেই ভুলে যাই যে সে কি করে গিয়েছে 16 বছর, বা যারা এই স্বৈরাচারের হাতে জীবন দিয়েছে, তাহলে সেটি আমাদেরকে আসলে এটি আমাদের তাদের হক আদায় কিন্তু হবে না। অর্থাৎ যারা জীবন দিয়ে গেছেন এবং যারা এই স্বৈরাচারের শাসনে জুলুমের শিকার হয়ে যে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, তার যে একটি হক রয়ে গেছে, কারণ তারা এটি কিন্তু তাদের অর্জিত সম্পদ আমরা নষ্ট করতে পারি না। এই স্বৈরাচারের বিচারের সর্বপ্রথম তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং এই স্বৈরাচারকে চিহ্নিত করতে হবে সারা বিশ্বের মাঝে, যে যেন পরবর্তীতে কোনো বাংলাদেশ যেন কোনো বিশ্বে যেন এমন না হয়।